তেহরানে আইআরজিসির বিমান বাহিনী সদর দফতরে হামলা। সৌদিতে বাংলাদেশি সহ নিহত 2। ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। বেশি দিন টিকবে না হুঁশিয়ারি ট্রাম্পের। ঈদের আগে সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা। 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা মিলবে উৎসব ভাতাও। তিনবার ঘুরে হন গরু উঠাইতে রেন করে রেনও হয় না কোনো হানতে। দুইজনে কাজ করে আর দুইজনে বসে থাকে, কষ্টেই চলা হয় আর কি। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। করাইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আশা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী উদ্যোগ বলছেন বিশ্লেষক। সুফল নিশ্চিতে বিতরণের স্বচ্ছতায় জোর। ভারতে আত্মগোপনেও রক্ষা হল না ওসমান হাদির খুনিদের। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যে পশ্চিমবঙ্গে গ্রেফতার ফয়সাল ও আলমগীর। হস্তান্তর প্রক্রিয়া শুরু। এবং বাড়ি থেকে শুরু করে গরুর খামার। উত্তরার দিয়াবাড়ি লেকের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে অবৈধ স্থাপনা। উচ্ছেদ হতে না হতেই ফের দখল। শিগগিরই অভিযানের হুঁশিয়ারি। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরানে আইআরজিসির বিমান বাহিনীর সদর দফতরে হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান তেল স্থাপনায় জ্বলছে আগুন। লেবাননেও ক্ষেপণাস্ত্রের আঘাতে আইআরজিসির 5 কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার ওয়ারহেডের হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। এরই মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির প্রতি আনুগত্য জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড এবং সশস্ত্র বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার তেহরানে অবস্থিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দফতরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, একদিনে ইরানের ভেতরে প্রায় 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কোম ও ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এর আগে তেহরানের কয়েকটি জ্বালানি ডিপোতে হামলা চালায় তেল আবিব। ওই হামলার পর ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলতে দেখা যায়। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। সেই ধোঁয়ার প্রভাবে শহর থেকে কয়েক ডজন মাইল দূরেও কালো বৃষ্টিপাত দেখা যায়। শ্বাসকষ্টে ভুগছেন বাসিন্দারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর মধ্যেই মার্কিন জ্বালানি মন্ত্রীর দাবি, ইরানের তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালায়নি। তেল বা প্রাকৃতিক গ্যাস শিল্পে হামলা চালানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। লেবাননেও চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। ক্ষেপণাস্ত্রের আঘাতে আইআরজিসির কয়েকজন কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। এদিকে ইসরায়েলে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী তেল আবিবে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। এই হামলায় ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। ইরানের ড্রোন প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইরাকের ইরবিলে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দখলদার ইসরায়েল আবারও জ্বালানি স্থাপনায় হামলা চালালে এই অঞ্চলের অন্যান্য দেশের তেল ডিপো ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হবে। এদিকে ইরানের সরকারের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় অংশ না নিতে ইরানি কুর্দিদের আহ্বান জানিয়েছে সিরিয়ার কুর্দিরা। মার্কিনিরা বিপদে ফেলে চলে যাবে বলে সতর্ক করেছে তারা। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির 88 ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। তারা সবশেষ ভোটাভুটিতে মোস্তফা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। মোস্তফা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তাকে অভিনন্দন জানিয়ে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। এদিকে সৌদি আরবে একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে এক বাংলাদেশি সহ 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত অন্তত 12 বাংলাদেশি। স্থানীয় সময় রোববার দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে গণমাধ্যম আল জাজিরা। সংস্থাটি এক্সে দেয়া এক বার্তায় জানায়, মিসাইলটি রিয়াদ প্রদেশের আল-খার্জ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এই ঘটনায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে সৌদি সরকার।
জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকেই অপেক্ষা করছেন রাত থেকে। তেল মিললেও চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। পাম্পের প্রতিনিধিরা বলছেন, শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় সরবরাহ কিছুটা কম। এদিকে ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী এবং ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করেছে সরকার। জ্বালানি তেল যেন এক সোনার হরিণ, যার জন্য দীর্ঘ যানবাহনের সারি। চালকদের কেউ অপেক্ষায় রাত ৩টা থেকে, কেউ আবার সেহরি সেরেছেন গাড়িতেই। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা রাজধানীর আসাদ গেটে অবস্থানরত শত শত চালকদের কণ্ঠে উঠে এলো এমন চিত্র। ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে গাড়ি চলে গেছে তেল আনার জন্য, আসার পরে আপনারা থাকেন, তেল আবার দিব আমরা। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই, তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। চালকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করেছে পাম্প কর্তৃপক্ষ। মহাখালী রেলগেটের ওই পার থেকে লাইন দিছি, এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। রাজধানীর বিজয় সরণির আরেক ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত পরিমাণে তেল দিলেও সন্তুষ্ট নন ভোক্তারা। 1 ঘন্টা থেকে এখানে অপেক্ষা করছি, লাইনে আছি একদম শেষ মাথা থেকে। আস্তে আস্তে খুব এটা আগানোর যে ধরন সেটা আসলে খুব স্লো। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে মজুত করছেন অনেক গ্রাহক। বাংলাদেশে যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। কালকে রাত্রে পর্যন্ত যা ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমাদের পাম্পে 10 লিটারও তেল নাই। ঢাকার বাইরেও দেখা গেছে একই ধরনের চিত্র। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ভোক্তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এলএনজি ও এলপিজি বহনকারী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে জলসীমায় প্রবেশ করেছে। জাহাজগুলোতে 4 লাখ মেট্রিক টনের মতো জ্বালানি আছে। চলতি সপ্তাহে আসছে আরও 7টি জাহাজ। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে দেশে জ্বালানি তেল ও গ্যাস সংকটের শঙ্কার মধ্যে আমদানি করা এলপিজি ও এলএনজি বহনকারী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে জলসীমায় প্রবেশ করে। শনিবার জাহাজগুলো প্রবেশের পর বর্তমানে কুতুবদিয়া ও মহেশখালী জলসীমানায় অবস্থান করছে। এসব জাহাজের মধ্যে 5টি কাতার থেকে এলএনজি নিয়ে এসেছে, যেখানে এলএনজি রয়েছে 3,09,110 টন। এছাড়া ওমান থেকে 2টি জাহাজে আনা হয়েছে 41,488 টন এলপিজি। এর বাইরে আরব আমিরাত থেকে আসা আরেক জাহাজে আছে এমইজি। জাহাজগুলো সবে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল বলে জানান বন্দর সচিব। এছাড়া আরও অন্তত 4টি সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী জাহাজও এসেছে। জ্বালানি নিয়ে জাহাজগুলো বাংলাদেশ জলসীমায় থাকায় জনসাধারণের শঙ্কা অনেকটাই দূর করবে বলে জানান শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক। তবে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে সরকারকে জ্বালানি সংগ্রহের চিন্তার উপর জোর দেন তিনি। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে, তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। জ্বালানি নির্ভরতা আমরা যদি কাটিয়ে উঠে বহুমুখী থেকে আমরা যদি এটা আউটসোর্সিং করে যদি আমরা কালেকশন করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ধরনের জটিলতা যে কোনো দেশেই হোক, তাহলে আমরা আমাদের এই অর্থনীতিতে আমাদের যে সংকট, জ্বালানির যে সংকট, সেই সংকট আমরা মোকাবেলা করে আমাদের অর্থনীতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে রাখতে পারবো। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে পণ্য আনা নেওয়া করে বাংলাদেশ। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন চালান আসায় দেশে জ্বালানির মজুদ বেড়েছে। আপাতত দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা নেই সরকারের। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এদিকে পরিবহন মন্ত্রী জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না। আর সাশ্রয়ী নীতির কারণে এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে ঈদ যাত্রা। যদিও চলমান পরিস্থিতিতে বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে দৈনিক জ্বালানি তেলের ক্রয় সীমা। রোববার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না। বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদযাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া
অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, রোববার নতুন চালান আসায় দেশে আরও বেড়েছে জ্বালানি তেলের মজুদ। আপাতত আমরা দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। পরিস্থিতি বিবেচনায় এবার আলোকসজ্জা না করে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে আমরা বলেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে সরকারি ভাতা পাবেন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা। 14 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ প্রতি 10,000, মন্দির, গির্জা, প্যাগোডায় মাসে দেয়া হবে 8,000 টাকা। মিলবে উৎসব ভাতাও। নির্বাচনে জয়ী হলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে সেই প্রতিশ্রুতি পূরণের পালা এবার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জানালেন, সরকারি ভাতা দেয়া শুরু হবে ঈদের আগেই। 14 তারিখ সকাল 10টায় ওসমানী মিলনায়তনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই যে ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা, সেটা উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাইলট স্কিমের আওতায় প্রতি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা থেকে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে প্রতিটি উপজেলা থেকে 2টি করে মোট 990টি মন্দির, 72টি উপজেলায় 144টি বৌদ্ধ বিহার এবং 198টি উপজেলায় 396টি গির্জা বাছাই করা হয়েছে। মাসিক ভাতা বাবদ ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000, খাদেম 2,000 টাকা পাবেন। আর মন্দির, বৌদ্ধবিহার ও চার্চের জন্য সব মিলিয়ে 8,000 টাকা করে পাবেন। ধর্মীয় উৎসবেও দেয়া হবে বোনাস। ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়িত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এই সম্মানী দিতে চলতি অর্থ বছরে 27 কোটি 13 লাখ টাকা প্রয়োজন হবে। আর 4 বছরের মধ্যে দেশের সব উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আনতে সরকারের খরচ হবে 4,400 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা পরিশোধ করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী। আপনারা প্রমাণ পাবেন এটা ডিস্ট্রিবিউশনের পরে কতটুকু স্বচ্ছ হয়েছে ইনশাআল্লাহ। সারা দেশে 4.25 লাখ উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আসলে 15 লাখ লোক সরকারি এ সুবিধা পাবেন। খাস করে দোয়া করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বছরে কয়েক দফা আগুনের সঙ্গে লড়াই করা যাদের নিয়তি, সেই করাইল বস্তিবাসীকে আশা দেখাচ্ছে ফ্যামিলি কার্ড। নতুন ঘর নির্মাণ আর নিত্যদিনের সংসার চালাতে ঋণে জর্জরিত এসব মানুষ স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তাদের প্রত্যাশা, ফ্যামিলি কার্ডের মাসিক অর্থ এসব ঋণ এবং জীবিকার লড়াই কিছুটা সহজ করবে। আগামীকাল করাইল থেকেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ডক্টর সওগাতুল ইসলামের মতে, সাধারণের জীবনমান উন্নয়নে এটি যুগান্তকারী উদ্যোগ। তবে সুফল নিশ্চিতে কার্ড বিতরণে স্বচ্ছতার উপর জোর দিচ্ছেন তিনি। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় লাখখানেক মানুষের শেষ আশ্রয়ের নাম করাইল বস্তি। গত 2 দশকে অন্তত 20 থেকে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জনপদে। ফলাফল, নিম্ন আয়ের মানুষদের সর্বস্ব হারানো হাহাকার। সবশেষ গেল বছরের 25 নভেম্বর ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে 1500 ঘরবাড়ি। 3.5 মাস আগে লাগা আগুনের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি অধিকাংশ বাসিন্দারা। তার মধ্যে চলছে জীবন জীবিকার লড়াই। ফিরোজা বেগমের লড়াইটাও আবারও মাথা গোজার ব্যবস্থা নিশ্চিতের। ঋণ করে ঘর উঠানোর সংগ্রামে নেমেছেন তিনি। আমরা এনুই যাতাই 3 বার ফুরছি, 3 বার ফুইরা হন গড় উঠাইতে ঋণ করে
রেনু ভাই না কোনো হানতে। পাশের গলিতে দেখা মিলল গৃহিণী জবেদার। সংসারে একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি তিনি। উনুনে রান্না চড়িয়ে জানালেন জীবন সংগ্রামের গল্প। আমরা 4 জন মানুষ থাকি, 2 জনে কাজ করি আর 2 জনে বসে থাকে, খুব কষ্টে চলা হয় আর কি। বছরে কয়েকবার আগুনের সঙ্গে লড়াই আর 3 বেলা খাবার নিশ্চিতই যখন মূল ভাবনা, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য ওষুধ কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় রীতিমতো দুঃসাধ্য সব মানুষদের কাছে। তাদের মনেই কিছুটা আশা দেখাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। এরই মধ্যে সরকারি এই সহায়তার প্রয়োজনীয় ফর্ম পূরণ করেছেন এখানকার মানুষ। তো আমরা কার্ড সবার নিচে ঘরে কেউরির ঘর বাত নাই। 2000-2500 কি 1000 দেয়, তাহলে তো এটা জমা রয়ে গেল। এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মঙ্গলবার কড়াইল বস্তি থেকেই ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের 14টি স্থানে কর্মসূচিটির উদ্বোধনও ঘোষণা করবেন তিনি। ক্ষমতায় এসেই নির্বাচন ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়ায় খুশি নিম্ন আয়ের এসব মানুষ। অনেকেই স্বপ্ন দেখছেন কিছুটা সঞ্চয়ের, কারোবা ঋণ পরিশোধের দুশ্চিন্তা থেকে মুক্তির আনন্দ। মাসে 2000 টাকা ওষুধের খরচও লাগে, ওই টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ চলে জায়গা। আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম, একটু ওষুধ পানি খাইতে পারি। কড়াইল বস্তির ঘরে ঘরে পরিশ্রমী আর উদ্যমী নারী। এখানে বসবাসকারী প্রায় 50,000 নারীর অধিকাংশই কর্মজীবী। ঠিক কিছুদিন আগেই আগুনে ভস্মীভূত হয়েছিল এসব ঘর। সেখানে উঠছে নতুন স্থাপনা। মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার। সেই স্বপ্নে আরেকটু পালকযুক্ত করছে সরকারের ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ। এসব মানুষদের প্রত্যাশা সঠিক মানুষদের হাতে যথাযথভাবে পৌঁছে যাবে এই ফ্যামিলি কার্ড। মেগা প্রজেক্টের পরিবর্তে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই গবেষক। তার মতে সাধারণের জীবনমান উন্নয়নে এটি যুগান্তকারী উদ্যোগ। এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। আপনি যদি দেখেন যে রাষ্ট্র তার রিসোর্সকে সরাসরি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিম্ন আয়ের, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা ব্যয় করবেন। এই যে সিলেকশন যে প্রসিডিওর আছে সেটা অত্যন্ত সুন্দরভাবে করা উচিত। এই জায়গাতে অনেক রকমের জালিয়াতি হয়, দুর্নীতি হয়, যে জিনিসগুলো আমাদেরকে অনেক সময় সংশয় সন্দেহের মধ্যে ফেলে দেয়। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু করা হবে। পাইলট পর্যায়ে প্রতিটি পরিবারকে মাসিক 2500 টাকা নগদ সহায়তা দেবে সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পনা করে গুমের মতো ফৌজদারি অপরাধ করেও পলাতক শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। জানান, ভুক্তভোগী পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার উদ্যোগ নেবে সরকার। কন্যা জায়া জননী আর বোনকে নিয়ে যে নারী জগৎ, দেশে এর একটি উল্লেখযোগ্য অংশ গেল 1 যুগেরও বেশি সময় ধরে খুঁজে বেড়াচ্ছেন নিজ স্বজনকে। বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে গুমের শিকার পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বারবার ভারাক্রান্ত হয়ে পড়েন খোদ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীও। কেউ কথাও শুনতে চাইত না, ভয় পেত। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। আমরা এখন কষ্টে যন্ত্রণা এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। একটা জীবন কখনো কেউ ধরে নিয়ে পার করতে পারে না। ফৌজদারি অপরাধ করেও কোনো অনুশোচনা নেই জানিয়ে ফখরুলের অভিযোগ, উল্টো দেশ নিয়ে ভারত থেকে চক্রান্তের জাল বুনছেন শেখ হাসিনা। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গত 1.5 দশকে গুমের শিকার ব্যক্তি ও পরিবারগুলোর ভাতা এবং ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবন যাপন করবার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। চলচ্চিত্র ও দৃশ্য মাধ্যমে গুমের সঠিক তথ্য তুলে ধরতে নির্মাতাদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ষড়যন্ত্রের কাছে তিনি পরাজিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারীর সম্মাননা পেয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে নাতনি জাইমা রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। অনুষ্ঠানে ডক্টর জুবাইদা রহমান বলেন, নারীরা এগিয়ে গেলে এগিয়ে যায় জাতি। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা পেলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আয়োজনে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারীর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বেগম জিয়ার নেতৃত্বে দৃঢ়তার কথা উল্লেখ করেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতীয় এগিয়ে যায়। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় মন্তব্য করে তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যারা সরকার পতনের স্বপ্ন দেখছে তাদের সাবধান হয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবির ইফতার ও আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে টিকে আছে। টোকা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়। যারা কিছু হলেই হুমকি দেন তাদের প্রতিহত করতে বিএনপি প্রস্তুত রয়েছে। মির্জা আব্বাস বলেন, বিএনপি গায়ে পড়ে ঝামেলা করতে চায় না, কিন্তু উস্কানি দিলে ছেড়ে দেওয়া হবে না। আপনারা এমন কোনো কথা বলেন না যাতে আমাদেরকে এটা জবাব দিতে হয় খারাপ ভাবে। আমরা কখনো আর ঝগড়াঝাড়ি রাজনীতি করতে চাই না। বাংলাদেশে নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে, এটা ভাইবো না। বুকে কষ্ট চেপে নির্বাচনের ফল মেনে নিলেও আর কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। রোববার সন্ধ্যায় নিজামী ইসলাম পার্টির ইফতারে এ হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে বিএনপি। রাজনীতিক, আলেম, সাংবাদিক সহ বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে দলটি। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিভিন্ন দলের প্রতিনিধি। তারা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটাকে তারা পরিপালন করার বিন্দু মাত্র কোনো আগ্রহ তাদের তরফ থেকে তারা প্রকাশ করছেন না। কার্যত তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 8 নম্বর অনুচ্ছেদে বর্ণিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য হিসেবে একই শপথ অনুষ্ঠানে শপথ নেওয়ার যে বিধান, সেই বিধান তারা লঙ্ঘন করেছেন। দয়া করে আপনারা পাশ না কাটিয়ে, এড়িয়ে যাওয়ার চক্রান্ত না করে, অথবা আইনের মাধ্যমে আদালতের কাঁধে বন্ধ করতে শিকারের চেষ্টা না করে আপনারা জনমুখ রায়কে মেনে নিন। জুলাই সনদ যে কোনো করেই হোক বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে থাকে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বুকে কষ্ট চেপে 11 দলীয় ঐক্য নির্বাচনের ফল মেনে নিলেও আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির কাছে নতি স্বীকার করে একই দিন 2 ভোট করেছে অন্তর্বর্তী সরকার। আমরা বলেছি অনেক কষ্ট বুকে চেপে আমরা এই নির্বাচনের রায় আপাতত মেনে নিচ্ছি। অতীতের ধারাবাহিকতার সাথে সাথে বলে দিতে পারতাম এই নির্বাচন আমরা গ্রহণ করিনি, প্রত্যাখ্যান করলাম, তাহলে কি হতো? সেইটাও আমাদের সামনে বিবেচনায় ছিল বলেই আমরা মেনে নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত অন্যায়কে আবার মেনে নেব। আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হবে, কিন্তু বিএনপির অনড় মানসিকতার কারণে সরকার তাদের কাছে নথি স্বীকার করে একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন ঘোষণা করে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দায়িত্বশীলদের পদত্যাগ প্রসঙ্গে জামাত আমির বলেন, এই অঘটন ভালো লক্ষণ নয়। মেরিটোক্রেসিতে দলতন্ত্র আসে কেন? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে 11 দলীয় ঐক্য জয়ী হতে পারেনি বলে দাবি করেছেন জামাত ও এনসিপি নেতারা। আওয়ামী লীগ কিংবা ভারতের সঙ্গে বিএনপি আঁতাত করলে কঠিন পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের ইফতার ও আলোচনা সভার আয়োজন হয় শহরের একে স্কুল মাঠে। রোববার বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইঞ্জিনিয়ারিং হওয়ায় তারা জয়ী হতে পারেননি, তবে আগামীতে সব স্থানীয় সরকার নির্বাচনে শক্তভাবে মাঠে থাকার কথা জানান তিনি। অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাই আন্দোলনের ইতিহাস ভুলে গেছে। সামনে স্থানীয় নির্বাচন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন, সব জায়গায় আমরা নির্বাচনে অংশ নেব ইনশাআল্লাহ। যারা ক্ষমতায় গেলেন তারা আবার জুলাই আন্দোলনের ইতিহাস ভুলে গেছেন। সংস্কার এখন আর মানে না, এটা মানি না, ওইটা হবে না। এদিন নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে ইফতার অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি। এতে দলটির 2 শীর্ষ নেতা নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারি যোগ দেন। সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে বিএনপির কঠোর সমালোচনা করেন তারা। হুঁশিয়ারি দেন, বিএনপি যদি আওয়ামী লীগ কিংবা ভারতের সাথে আঁতাত করে তবে রাজপথেই তার ফয়সালা হবে। আমাদের ইন্ডিয়ান কোনো কিছু প্রয়োজন নাই, বাংলাদেশে পর্যাপ্ত জিনিস আছে। মান মর্যাদা নিয়ে বাঁচবো, স্বাধীনতার প্রশ্নে কারোর সাথে আপোষ করব না। গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে যেয়ে প্রশ্নবদ্ধ করছে আদালতকেও এবং গণভোটকেও। যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। আলাদাভাবে হওয়া জামায়াত ও এনসিপির 2টি ইফতার অনুষ্ঠানেই তাদের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এককভাবে ক্ষমতায় যেতে এক শ্রেণীর লোভীর ষড়যন্ত্রের কারণে জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের সুযোগ নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। রোববার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি আরও বলেন, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না জেনেই 11 দলীয় জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। সৈয়দ রেজাউল করিম বলেন, আন্দোলন জারি রেখে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে চাপ প্রয়োগ অব্যাহত রাখবে ইসলামী আন্দোলন। যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তা আমি ইসলামী দল হিসাবে আমি যদি এই সমঝোতায় থেকে আমি ক্ষমতার অংশীদার হই, তাহলে সেখানে তো আল্লাহ বেজার হবে না, খুশি হবে। আর এই সুযোগ দেখে এক শ্রেণীর, আমি বলবো লোভী, এরা এই সুন্দর পরিকল্পনাকে ধ্বংস করার জন্য এককভাবে ক্ষমতায় যাওয়ার লোভ নিয়ে ওরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন ধরনের ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করেছিল। জুলাই সনদ বাস্তবায়ন না হলে অনিশ্চয়তার মুখে পড়তে পারে দেশ, এমন উদ্বেগের কথা উঠে এলো গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের গোলটেবিল বৈঠকে। বক্তারা বলেন, গণভোটকে পাশ কাটিয়ে এগোলে তা হবে টাইম বোমার মতো। সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটেরও পরামর্শ দেন বৈঠকে অংশ নেওয়া বক্তারা। জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি, সরকার ও নতুন সংসদদের কাছে নাগরিকদের প্রত্যাশা নিয়ে সিডাপ মিলনায়তনে গোল টেবিল আলোচনা, যার আয়োজন করে নাগরিক ফোরাম।
আলোচনায় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও অনিশ্চয়তার মুখে পড়বে। যদি আমরা 1972 সালের সংবিধানের কথা বলি, তাহলে কিন্তু প্রফেসর ইউনূসের সরকার নির্বাচন, গণভোট, সংসদ সবকিছু কিন্তু অবৈধ। আপনি এটাকে বৈধতা দেওয়ার জন্যই আপনার জুলাই সনদকে মেনে নিতে হবে। জনতার আদালতে আমরা সরকারি দলের উপর দিতে বাধ্য হব এবং এরপর থেকে নতুন ধাঁচে নতুন ধারায় আমাদের গণসংগ্রাম শুরু হবে। অকার্যকর হইলে এইবার যদি এটা ফেল করে, তাইলে আসলে এই 70-71-এর মতোই আসলে আরেক রকমের, কিংবা 24-এর মতোই আরেক রকমের একটা টাইম বোমকে নিয়েই কিন্তু বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের পরামর্শ দেন বক্তারা। না হলে সরকারকে নিয়ে প্রশ্ন উঠবে বলেও মত তাদের। গণভোটের বিষয়টা জনগণের মধ্যে তার রায় দিয়ে দিয়েছে এবং আদালতের এই ব্যাপারে হস্তক্ষেপ করাটা, আদালতের এই ব্যাপারে এই যে রুল জারি করাটা আমার মনে হয় এখতিয়ার বহির্ভূত। গণভোটের রায়কে ঠেকানোর জন্য বিএনপি কোর্টে যেতে পারে। সেই বিএনপিকে ঠেকানোর জন্য কোথায় যেতে হবে সেটা জনগণের খুব ভালো করেই জানা আছে। একটা পত্রিকায় লিখেছে ইউনূস সরকারকে অবৈধ সরকার, এবং আমি শিওর আগামী 1-2 মাসের ভিতরে বর্তমান সরকারকে অবৈধ সরকার লেখার লোকও রেডি হয়ে বসে আছে। আইনের চোখ দিয়ে জুলাই সনদ না দেখার আহ্বান জানিয়ে বিএনপির সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পরামর্শ দেন বক্তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মোদী সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ভারতের ঋণ সহায়তায় চলমান বড় প্রকল্পগুলোর জটিলতা সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। গেল বছরের জুনে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটজাত সুতা, বিশেষ সুতা সহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুদেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি জানান, দুদেশের বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জানান, ভারতীয় হৃদয়ে বাংলাদেশের চলমান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও। All the projects which are on the ground are moving forward satisfactorily. There are some teething issues that we are trying to resolve. That happens in big projects. ভারতীয় এই কূটনীতিকের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলছেন, স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। স্থলবন্দরের এফিসিয়েন্সি, কাস্টমস যে ইস্যুগুলো আছে, আমাদের বিভিন্ন ইস্যুজ আছে, সব মিলিয়ে আলাপ হয়েছে। এগুলো প্রোগ্রেস করার ব্যাপারে আলাপ হয়েছে। সো হোপফুলি এটা প্রোগ্রেস করবে। ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ইরান ইসরায়েলের সংঘাতে প্রায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সবজি রফতানি। সবচেয়ে বড় সবজি রফতানির গন্তব্য মধ্যপ্রাচ্য ও ইউরোপে বাজার হারাচ্ছেন রফতানিকারকরা। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ দীর্ঘ হলে বড় ক্ষতির মুখে পড়বে সম্ভাবনাময় এই খাত। এ অবস্থায় বিকল্প বাজার খোঁজার তাগিদ তাদের। MS আরিফিনের রিপোর্ট। ফসলের মাঠ থেকে সরাসরি বিদেশ, লাউ, লেবু, বেগুনের মতো নানা কাঁচা সবজির কোনোটি যাবে ইউরোপের ভোক্তার পাতে, কোনোটির গন্তব্য মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের দেশীয় স্বাদের যোগান দিতে। তবে ইরান ইসরায়েল সংঘাতে এসব ফসল কিনে দুশ্চিন্তায় পড়েছেন রপ্তানিকারকরা। কেননা আকাশপথে পরিবহন বন্ধ থাকায় প্রধান রপ্তানি বাজার মধ্যপ্রাচ্যে প্রায় বন্ধ হয়ে গেছে সবজি রপ্তানি। অথচ গ্রীষ্মেই আমদানিকারক দেশগুলোতে এসব পণ্যের চাহিদা থাকে তুঙ্গে। টোটাল ইউরোপের 60% রপ্তানি আমাদের মধ্য ইউরোপের বাজারগুলো আমরা হারাই ফেলতেছি। ফ্লাইট না যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মাল পাঠাতে পারতেছি না। নতুন নতুন পটল বের হবে, আদার আইটেমগুলা যাবে। এই সময়ের সুযোগ নিয়ে এয়ার ফ্রেটটা যেন না বাড়ানো হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে $5.77 লাখ সবজি রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 26% বেশি। এসব পণ্যের প্রধান গন্তব্য সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত সহ ইউরোপের বেশ কয়েকটি বড় দেশ।
রপ্তানিকারকরা বলছেন সৌদি আরবের জেদ্দা ও মদিনায় ফ্লাইট গেলেও রিয়াদে যাচ্ছে না। এছাড়া স্থগিত রয়েছে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটও। নিয়মিতই বাতিলের তালিকায় অন্যান্য এয়ারলাইন্স যোগ হওয়ায় কমছে রপ্তানি। টরেন্টো, আর একটা হলো ইউকে, আর একটা হলো রোম, ইটালির রোমে। এই তিনটা দেশে খুব সামান্য সবজি যাচ্ছে, বাকি সবগুলা ডেস্টিনেশনে বাংলাদেশের শাকসবজি, ফলমূল গত 8 দিন যাবত রপ্তানি বন্ধ। ডেইলি প্রায় 50,000 মার্কিন ডলারের মতো এক্সপোর্ট আমরা কিন্তু করতে পারতেছি না। এ অবস্থায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সরকার ও উদ্যোক্তাকে একসঙ্গে কাজ করার তাগিদ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিছু সবজি হয়তো চায়নাও যেতে পারে, চায়নারও কিছু কিছু এলাকা আছে। এইদিকে যদি আমরা কিছু বাজার ডেভেলপ করতে পারি, আমাদের আগে একটা সুযোগ ছিল, জাপানে কিছু ফ্লাইট ছিল, সেটা এখন বন্ধ। সরাসরি ফ্লাইট না হলে আবার সবজি পাঠানো ভালো হয় না। বর্তমানে মধ্যপ্রাচ্য, ইউরোপ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত সবজি রপ্তানি করে প্রায় 200টি প্রতিষ্ঠান। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণে আগ্রাসী শক্তিকে দমনে দোয়া ও মোনাজাত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। রোববার রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন ধর্মমন্ত্রী। বলেন, সকল সংকট থেকে আল্লাহ যেন দেশকে হেফাজত করেন। পরে ইফতারের দোয়া পরিচালনা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন। এদিন ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন কয়েক হাজার রোজাদার মানুষ। আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করে, আমাদের সমস্যাগুলিকে আল্লাহ পাক সমাধান করে দেয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আজকে যে অবস্থা দেখা দিয়েছে, এই অবস্থা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত দান করে। ইহুদি, নাসারা, কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। রাষ্ট্র এমন এক অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়তে চায় যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি সনাতনী, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সমান মর্যাদা পাবে। রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্টেক হোল্ডার্স অব বাংলাদেশ আয়োজিত অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ কোন পথে শীর্ষক বৈঠকে এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। এ সময় বাংলাদেশি জাতীয়তাবাদ কোনো ল্যাবরেটরিতে তৈরি করা কৃত্রিম বিষয় নয়, এটি এদেশের স্বতঃস্ফূর্ত সংস্কৃতির বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আলোচকরা। স্বাধীনতাকে আজাদি, বিপ্লবকে ইনকিলাব কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গাত্মক নামে ডাকার প্রবণতা কোনো স্বাভাবিক বিবর্তন নয়, এটি এই ভূখণ্ডের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে বলেও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়। আমাদের যে মৌলিকত্ব, সেই মৌলিকত্বকে আমরা যেন কোনোভাবেই বিনষ্ট না করি, সেটাকে ঠিক রেখে এটাকে একটু মডার্নাইজ করা, মডার্নাইজেশন করে এটাকে একটা সমাজের জন্য উপযোগী একটা সাংস্কৃতিক পরিমণ্ডল কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। ঈদ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে ট্রেন। জরাজীর্ণ 122টি বগি মেরামত করে রেলওয়ের বহরে যুক্ত করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। প্রতিবার ঈদে দেয়া হতো 80 থেকে 90টি বগি। এবার বাড়তি চাহিদার কারণে শ্রমিক ও বাজেট সংকটের পরও মাত্র 2 মাসেই বগিগুলো বহরে যুক্ত করা হচ্ছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমতের রিপোর্ট। 16 মার্চের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত করতে হবে ঈদ যাত্রার জন্য চলাচল উপযোগী 122টি বগি। আর তাই কর্মব্যস্ত রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপ। চলতি বছরের 14 জানুয়ারি থেকে শুরু হওয়া 2 মাসের কর্মপরিকল্পনায় প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 105টি বগি। পরবর্তীতে আরও 17টি বাড়িয়ে করা হয়েছে 122টি। অবশ্যই ইতিমধ্যে 92টি বগি মেরামত শেষে বহরে যুক্ত করতে ওয়ার্কশপ থেকে শেডে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরে আমাদের 90টা টার্গেট ছিল, এবারই কিন্তু সবচেয়ে বেশি 122টা কোথাও আমরা আউটটার্ন দিচ্ছি। বগির কাজ করতে হয়, এরপর আমাদের বডির কাজ করতে হয়,
এরপরে ভিতরে ইন্টেরিয়র আছে, ফ্যান, লাইট, এসি সমস্ত কাজ করতে হবে, পেইন্টিং করে একদম নতুনের মতো করে বের করে দিতে হয়। অনেক যাত্রী এখানে ভ্রমণ করতে পারবেন এবং খুব স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। প্রয়োজনীয় বগি সংকটের কারণে ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। এই অবস্থায় দীর্ঘদিন ধরে শেডে পড়ে থাকা নষ্ট, জরাজীর্ণ এবং ব্যবহার অনুপযোগী বগিগুলি হয়ে ওঠে ভরসাস্থল। আর তাই মেরামতের জন্য এগুলোর স্থান হয় পাহাড়তলি ওয়ার্কশপে। ফল্টগুলি চিহ্নিত করি, তারপরে এগুলি সলভ করে টার্নিং করা হয়, বোরিং করা হয় এবং গ্রিজিং ফিটিং করা হয়, তারপরে এগুলি দেওয়া হয় গাড়িতে, বগিতে। বগিগুলো যখন আসে তখন ওগুলো চলার উপযোগী থাকে না, তো আমাদের রেলওয়ে কারখানা যখন বগিগুলো আসে তখন আমরা এগুলো পুরো মেরামত করার পরে রেলপথে চলার উপযোগী করে দিই। পুরাতন যারা জিনিস ছিল আর এখন নতুন চকচক হয়েছে, যাত্রীরা যাতে সুন্দর মতো আসা যাওয়া করতে পারে, যাতে খুশি হয় ওইভাবে আমরা দিয়েছি। নিয়মিত চলাচলরত যাত্রীবাহী ট্রেনগুলিতে যেমন ঈদের আগে অতিরিক্ত হিসেবে এসব বগি যুক্ত হবে, তেমনি ঈদের বিশেষ ট্রেনও প্রস্তুত হবে মেরামত করা বগি দিয়ে। আর তাই প্রতিটি বগির লিফট এনামেল, পিরিয়ডিক্যাল ওভারহোলিং ছাড়াও নতুন বসার আসন প্রস্তুত, ফিটিং করা হয়েছে লাইট, ফ্যান এবং শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র। ওখানে আগুনে টায়ার ফিটিং করতেছে, ইঞ্জিনের ওখানে ড্রাইভিং ফিটিং করতেছে, ঠিক আছে, ওই মেশিনে টার্নিং করছে, ওই লেদে টার্নিং করতেছে। পূর্ণ কাজটা হচ্ছে পরে ক্লিনিং, গ্রিজিং যেটা গ্রিজ করে আউটটার্ন দেওয়া। ঈদ উপলক্ষে ঈদের স্পেশাল গাড়ি আছে, বাড়তি চাপ, সেই জন্য আমরা বাড়তি কাজ করতে হইতেছে। অবশ্য আরও অন্তত 24টি বগি পুরোপুরি মেরামত শেষে বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। 13 মাস থেকে শুরু হবে রেলওয়ের ঈদযাত্রা। আর এবার বিভিন্ন রুটে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। এমনিতেই নিরাপদ বাহন হিসেবে রেলের চাহিদা রয়েছে ব্যাপক, আবার ঈদের সময় সেই চাহিদা বেড়ে যায় আরও কয়েক গুণ। আর তাই একেবারে চলাচল অনুপযোগী জরাজীর্ণ বগি মেরামত করে যুক্ত হচ্ছে রেলের বহরে। এবারও ঈদযাত্রায় ব্যবহৃত হবে এ ধরনের 122টি বগি। চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। 5 বছরেও শেষ হয়নি এলেঙ্গা থেকে যমুনা সেতু গোলচত্বর পর্যন্ত 4 লেন সড়কের নির্মাণ কাজ। ঈদযাত্রায় যানজটের শঙ্কা ব্যবহারকারীদের। তবে যাত্রী ভোগান্তি কমাতে মহাসড়কে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, বলছে জেলা পুলিশ। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জোরেশোরে চলছে ফ্লাইওভার নির্মাণ কাজ, পাশাপাশি চলমান 4 লেন প্রকল্পের কাজও। ঠিকাদার প্রতিষ্ঠান জানাচ্ছে, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে 5 বছরে কাজ শেষ হয়েছে 50%। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন গাজীপুরে ভোগড়া হয়ে এলেঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতিতে চলাচল করলেও যমুনা সেতু পর্যন্ত নেমে আসে ধীরগতি। যাত্রী ও চালকদের শঙ্কা, উত্তরের পথে এবার যানজটের ভোগান্তি হতে পারে। রাস্তায় কাজ চলছে, কাজ তো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার কথা ছিল আগে, এখনো তো হয়নি। নির্বাচনের আগে এখানে আমি প্রায় 1 ঘন্টা জ্যামে আটকা পড়েছিলাম। এলাঙ্গা স্টপেজের এই যে আপনার এই ওভারব্রিজ এটা ওকে করতে হইব, তাইলে যানজট হইব না। প্রকল্প পরিচালকের দাবি, 4 লেন প্রকল্পের কাজ চলমান থাকলে তেমন যানজট হবে না। 2 লেন 3 লেনের মতো জায়গা আমার ফ্রি আছে এবং আমরা আশা করতেছি যে আগামী সামনে যে ঈদ উল ফিতর আছে, এই ঈদ উল ফিতরে উত্তরবঙ্গগামী মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। যানজট নিরসনের মাধ্যমে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা পুলিশ। যে জায়গায় সমস্যা হোক আমরা তৎপর রয়েছি, যে আমাদের পুলিশ থাকবে, যে 24 ঘন্টায় আমাদের আছে জেলা পুলিশ থাকবে। 2016 সালে একনেকে অনুমোদন পাওয়ার পর 2021-এর ডিসেম্বরে এলেঙ্গা থেকে যমুনা সেতু গোলচত্বর পর্যন্ত সড়কের কাজ শুরু হয়। 2025 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখনো পর্যন্ত বেশিরভাগ কাজই বাকি রয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। পুলিশের সামনে সচিবালয় এলাকায় মব তৈরি করে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা হয়েছে। আহত হয়েছেন সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশিস ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান। হামলাকারী জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। ঘটনা খতিয়ে দেখে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। রোববার বিকেলে সচিবালয়ের সংবাদ সংগ্রহ শেষে ফেরা পথে বিদ্যুৎ ভবনের সামনে গাড়ি পৌঁছালে ট্রাফিক সিগন্যালে পড়ে সময় সংবাদের গাড়ি।
সিগন্যাল ছেড়ে দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই সিগন্যাল বন্ধ করেন ট্রাফিক সার্জেন্ট। এ সময় চালক হর্ন দিলে চড়াও হন তিনি। এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন এক পথচারী। তাকে ভিডিও না করার অনুরোধ করেন সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশিস ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান। তখন হঠাৎ করেই মব তৈরি করে দুই সাংবাদিকের উপর হামলা করে এনসিপির যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। গুরুতর আহত হন প্রসূন আশিস। যখন কথা কাটাকাটি হচ্ছে, গাড়ির মধ্য থেকে তারা গাড়ি খুলে টেনে ওখান থেকে নামিয়েই কাপড় টাপড় ছিঁড়ে ফেলায়, গায়ের শার্ট টার্ট ছিঁড়ে ফেলে এবং ইচ্ছা মতোই ওরা লাথি কিল ঘুষি দিয়ে ওরা মূলত হামলা চালায়। এমনভাবে আমাদের উপর আক্রমণ করলেন এবং ওনার সাথে আরও অনেকজন ছিলেন, যেটা নাকি আমরা আসলে কর্তব্যবিমূঢ় হয়ে গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাফিক সার্জেন্ট বলেন, হঠাৎ করে ঘটনাস্থলে এসেই মারধর শুরু করে অভিযুক্ত ব্যক্তি। উনি যখন গাড়ির লক করতে যায় তখন ওই লাল গেঞ্জিওয়ালা যে ছেলেটা ছিল ওর হাতে মনে হয় সম্ভবত একটু ব্যথা পায়, এই কারণে ও একটু উগ্র হয়েছে। সময় সংবাদের সাংবাদিকের উপর হামলার ঘটনা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এনসিপি। আমাদের শৃঙ্খলা কমিটি এটা নিয়ে কাজ করছে। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এক্ষেত্রে এই ঘটনাটি পর্যবেক্ষণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কমিটমেন্ট আমরা রাখবো এবং এই ধরনের ঘটনার সাথে যে কেউ জড়িত থাকলে আমাদের শৃঙ্খলা কমিটির মাধ্যমে আমরা তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। মব সৃষ্টি করে গণমাধ্যম কর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। মোহাম্মদপুরে ছিনতাইকারীর কবলে পড়েন দুদক মহাপরিচালক মোতাহার হোসেন। দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন তিনি। ঘটনার একদিন পরে দুটি আইফোন উদ্ধারের পাশাপাশি দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। একজনের নাম শাহজাদা, মামলার সংখ্যা 11। আরেকজনের নাম রুবেল ওরফে বক্সার, মামলার সংখ্যা 5-এর অধিক। দুজনই 10 থেকে 12 জনের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। শনিবার রাতে তারাবির নামাজ শেষে ফেরার পথে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে এই ছিনতাইকারী চক্রের কবলে পড়েন দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। দেশীয় অস্ত্রের মুখে ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল সহ সবকিছু। এ সময় চোখে ও ঘাড়ে আঘাত করা হয় তাকে। এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেন তার সহকারী। ফোন ছিনতাই হয়েছিল, মানিব্যাগ, ওয়ালেট এবং ঘড়িটা। শারীরিকভাবে ওনারা হাত দিয়েই এবং হচ্ছে যে তাদের কাছে যে ধারালো ছুরি বা এগুলো থাকে, এগুলো দিয়ে ভয়ভীতি দেখানো, যে আক্রমণ করা, সেগুলোই ছিল আর কি। দেশীয় যে সরঞ্জাম অস্ত্র তারা অটোরিকশায় করে এসেছিল এবং ছিনতাই করে এবং অটোরিকশায় পালিয়ে যায়। ঘটনার পরেই অভিযানে নামে মোহাম্মদপুর থানা পুলিশ। ছিনিয়ে নেওয়া মোবাইল সহ দুইজনকে গ্রেফতার করা হয়। তার যে অ্যাপোলো আছে ফাইন্ড মাই আইফোন যে অপশনটা আছে, ওটা দিয়ে আমরা তার সার্বক্ষণিকই তার লোকেশনটা আমরা ট্রেস করতে পারছিলাম। গজনবী রোড, বিহারি ক্যাম্পের যে পাশের এলাকাটা, এসপিবিএন গেট যেটা, ওই দিকটায় এবং গণভবন ক্রসিং এবং ফাইয়াজ চত্বর, এই এলাকাগুলোতে যারা ছিনতাই করে তাদেরকে আমরা ফলো করতে থাকি এবং এক সময় এই গতকাল যারা ঘটনাটি ঘটিয়েছে ওই চক্রেরই দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা গতকাল যে মোবাইল দুটি ছিনতাই করেছিল সেগুলো পুলিশের ভয়েই এক প্রকার পলিথিনে মুড়িয়ে বসিলা এলাকায় একটা ঝোপের মধ্যে ফেলে আসছে। আমরা তাদেরকে নিয়ে ওখানে যাই এবং রাত্রে আনুমানিক 11:30টার দিকে ওখান থেকে ওই পলিথিনে মোড়ানো ফোন দুটি উদ্ধার করতে সক্ষম হয়। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সিলেটে ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাতে নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঈদ সামনে রেখে নগরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিলেট জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীর উপস্থিতিতে সভা জুড়ে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব পায়। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। চলতি মার্চ মাসে সিলেটে স্বল্প সময়ের মধ্যে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা জনমনে আতঙ্ক নেমে আসে। এসব ঘটনায় প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণকারী মন্ত্রী, এমপি সহ সবাই এই উদ্বেগ প্রকাশ করেন। দেওয়া হয় কঠোর অবস্থান নেয়ার নির্দেশ। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে বা আমাদের দলের পক্ষ থেকে
কখনোই কোনো কার্পণ্য করবো না, আপনারা খুব শক্ত ব্যবস্থা নেবেন। এই ব্যাপারে অপরাধীদের ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো তদবির নাই, কোনো ছাড় নেই, কোনো ধরনের কোনো অনুকম্পা নেই। গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। যেখানে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা মার্কেটের সামনে, বিশেষ করে আমাদের মা বোনরা সন্ধ্যার পরে মার্কেটে আসে, মার্কেটের ভিতরেও কিন্তু আপনাদের নজরদারিটা বাড়াতে হবে। এদিকে নগরীতে কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানায় এসএমপি। এর সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য সিলেট জেলার অন্য থানায় এবং সিলেট জেলার বাইরে আমাদের টিম পাঠানো হয়েছে, তারা কাজ করছে। 12 ও 24 জানুয়ারি দুপুরে সিলেট নগরের হাউজিং এস্টেট এলাকায় নারীর ব্যাগ ছিনতাই এবং 6 মার্চ সকালে সাগরদিঘির পার এলাকায় এক নারী শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানতে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিশা। পিরোজপুর পৌরসভার 42টি খালের অধিকাংশই দখলদারদের কবলে। প্রায় 60 কিলোমিটার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মশার উপদ্রব বাড়ার পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম অভির ছবিতে রিপোর্ট। দেখে মনে হতে পারে ময়লার ভাগার, কিন্তু না। একসময় পিরোজপুর পৌরসভার 2 ও 4 নম্বর ওয়ার্ডের শিকারপুর ও ঝাটকাঠি ভারানি খালে চলাচল করত বড় নৌকা। তবে দখল আর দূষণে এই খাল ময়লার ভাগারে পরিণত হয়েছে। 1885 সালে পিরোজপুর ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয়। দেশের পুরাতন পৌরসভার মধ্যে পিরোজপুর অন্যতম হলেও পরিকল্পিতভাবে হয়নি নগরায়ন। প্রায় 30 বর্গ কিলোমিটার পৌরসভার 42টি খালের অধিকাংশ দখল করে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি। অন্যদিকে পানির গতি বাধাগ্রস্ত হওয়ায় ভরাট হয়ে যাচ্ছে খাল। ফলে বর্ষার সময় সৃষ্টি হয় জলাবদ্ধতা। খাল নাই বিদায় ধানের ফসল ভালো হয় না এবং রবি শস্যও ভালো হয় না। এই এলাকার শিশু ছোট বাচ্চারা পানিবাহিত রোগের কারণে ভুগতেছে। স্থানীয়রা বলছেন 1977 ও 1981 সালে বিভিন্ন জায়গায় খাল খননে অংশগ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তবে ড্রেনগুলো ময়লার ডাস্টবিন হিসেবে ব্যবহার করায় শহরের অধিকাংশ ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে পৌরসভার খাল ও ড্রেনগুলো পরিণত হয়েছে দুর্গন্ধ, মশা আর রোগ জীবাণুর ভাগাড়ে। খালটা না খনন করায় এখানে নোংরা আবর্জনা হইয়া ভরাট। খাল বিভিন্ন কারণে বিভিন্ন ময়লা ভর্তি ফেলায়, এই জন্য আমাদের খাল ভরিয়ে গেছে। আমাদের খালটা খনন করা দরকার। বরাদ্দ না থাকায় খাল খনন ও পুনরুদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। তবে বর্তমান সরকার খাল খননের উদ্যোগের মাধ্যমে খাল পুনরুদ্ধার ও পুনঃখনন শুরু হবে, এমনটাই প্রত্যাশা তাদের। পৌরসভার খালগুলি যদি খনন করার উদ্যোগ নেওয়া হয় বা এই আলোকে বরাদ্দ প্রদান করা হয়, তাহলে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা জন্য দুর্ভোগ যেমন জলাবদ্ধতা এবং মশার উপদ্রব, অন্যান্য যে সমস্যা থেকে পরিত্রাণ পাবে। 30 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় লক্ষাধিক জনগণের বসবাস। আর পৌরসভার 42টি খালের অধিকাংশই ইতোমধ্যে ভরাট ও দখল হয়ে গেছে। সময় সংবাদ, পিরোজপুর। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 21টি স্লুইস গেটের মধ্যে 17টির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রোববার সকালে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় এ কথা বলেন মেয়র। বলেন, বর্ষা মৌসুমে জোয়ারের পানি নিয়ন্ত্রণ এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্লুইস গেটগুলো। এছাড়া মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের পলি অপসারণ খনন কাজ প্রায় 95% সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর তদারকিতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরে পাচ্ছে। নাব্য সংকটে হুমকির মুখে রয়েছে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ। গত 3 অর্থ বছরে প্রায় 90 লাখ ঘনমিটার নদী খনন করা হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল, বরং বেড়েছে জ্বালানি খরচ ও সময়। অন্যদিকে ড্রেজিংয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। পরিবেশবাদীদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিংয়ে রাজনৈতিক দুষ্ট চক্রের হস্তক্ষেপ থামাতে হবে। সুজয় দাসের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব রিপোর্ট।
কীর্তনখোলা নদীর চরবাড়িয়া অংশে জেগে উঠেছে এই বিশাল চর। চোখে আঙুল দিয়ে এই চর দেখিয়ে দিচ্ছে বরিশালের নৌপথের বর্তমান দশা। নাব্য সংকটে হুমকির মুখে দক্ষিণের নৌ যোগাযোগ। বামনি, মিয়ারচর কিংবা লালুরচরের মতো গুরুত্বপূর্ণ 8 থেকে 10টি স্থানে পানির গভীরতা এখন 4 থেকে 5 ফুটের নিচে। লঞ্চ মাস্টারদের অভিযোগ, নামমাত্র ড্রেজিংয়ে কোনো সুফল মিলছে না, বরং ভোগান্তির পাশাপাশি অপচয় হচ্ছে সময় ও জ্বালানি। ড্রেজিং বিভাগের নথি বিভাগ বলছে, গত 3 অর্থ বছরে বরিশাল বিভাগে নদী খনন করা হয়েছে প্রায় 90 লাখ ঘনমিটার। এর পেছনে ব্যয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা, কিন্তু তারপরও মিলছে না সুফল। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, সবই হচ্ছে নিয়ম মেনে। প্রাকৃতিকগত কিছু ব্যাপার আছে, আর কিছু কিছু নদী আছে উজান এবং ভাটিতে ফ্লোটা রেগুলার না, ইরেগুলারিটির কারণে আপনার ওই সেডিমেন্ট গুলো পলি জমে যাচ্ছে। ড্রেজিং গুলো করা হচ্ছে আপনার পরামর্শক প্রতিষ্ঠানের, তাদেরকে মাথায় রেখেই। পরিবেশবাদীরা বলছেন, পরিকল্পিতভাবে ড্রেজিং করা হলে নদী ফিরে পাবে তার স্বাভাবিক গতি। তবে রাজনৈতিক দুষ্ট চক্রের হস্তক্ষেপও থামাতে হবে। যদিও বন্দর কর্মকর্তা বলছেন, অভিযোগ পাওয়া মাত্রই নেওয়া হচ্ছে ব্যবস্থা। একটি সমন্বয় পদ্ধতিতে ড্রেজিংগুলি করতে হবে। একদিকে যেমন ক্যাপিটাল ড্রেজিং করতে হবে এবং ক্যাপিটাল ড্রেজিংয়ের পাশাপাশি মেনটেন্যান্স ড্রেজিংও কন্টিনিউ করতে হবে। কিন্তু কোন রাজনীতির কারণে যে সেটা হচ্ছে না, এটা আমাদের বুঝতে হবে। কোথাও আমরা কোনো অভিযোগ পাই, অবশ্যই সেটি বিআইডব্লিউটিএ আপনার নদীর এই প্রবাহমান ধারা অব্যাহত রাখার স্বার্থে, মানে যাত্রীবান্ধব এবং ব্যবসা বান্ধব রাখার স্বার্থে আমরা অবশ্যই সেটা ড্রেজিং এর ব্যবস্থা বিআইডব্লিউ করে দেবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের 42টি নদ নদীর 629 কিলোমিটার এলাকায় ডুবোচর সৃষ্টি হয়েছে, যা নদীগুলোর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পরিবেশ খাতে আগে যা লুটপাট হয়েছে ভবিষ্যতে আর হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। রোববার ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, যেভাবেই হোক জনগণের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন করতে হবে। লুটপাট যাই হয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ লুটপাট হবে না। এবং পুরানো দিনে যেসব প্রজেক্টের কথা আপনি বললেন, যদি সেগুলি যথাযথভাবে কাজ না হয়, সেগুলির জন্য কাউকে না কাউকে দায়বদ্ধ করা হবে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মিটিং শেষে এ কথা বলেন তিনি। আমরা বিগত সময় কি করছি সেটা ভুলে যে আমরা এখন থেকে চিন্তা করি যে আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব না, আমরা সততা আর আদর্শ নিয়ে আমরা এই মানিকগঞ্জ জেলাকে গড়ে তুলব। এটাই আমাদের সবার ভিতরে এই প্রতিজ্ঞাটা থাকতে হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রোববার সকালে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য হুইপ সহ সংসদ ভবনের কর্মকর্তারা। পরে মতবিনিময়ে জানান, জাতীয় সমস্যা সমাধানের একমাত্র কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। সংসদকে কার্যকর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মতো কাজ করবেন তারা। বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সকল কাজেরও কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। শুধু পার্লামেন্টকে কার্যকর করা ইম্পর্টেন্ট, প্রাণবন্ততা তার সাথে থাকবেই। কাজে এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। ভোলায় দীর্ঘ 18 বছর ধরে বিকল বক্ষব্যাধি ক্লিনিকের এক্স-রে মেশিন। অন্যদিকে ফিল্ম সংকটে গত 1 সপ্তাহ ধরে জেনারেল হাসপাতালেও হচ্ছে না এক্স-রে। বিকল্প না থাকায় বাইরে থেকেই করতে হচ্ছে এক্স-রে, যার মান নিয়েও রয়েছে সংশয়। এতে সেবা প্রত্যাশীরা চরম ভোগান্তিতে। সংশ্লিষ্টরা জানান, এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল থাকার বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হলেও মেলেনি সমাধান। আর ক্রয় প্রক্রিয়া শেষ হলেই জেনারেল হাসপাতালে ফিল্ম সংকট সমাধান হবে। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ।
ফুসফুসের রোগ নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এক্স রে। তবে ভোলার একমাত্র বক্ষব্যাধি ক্লিনিক ও হাসপাতালের এক্স রে মেশিনটি দীর্ঘ 18 বছর ধরে বিকল হয়ে আছে। এতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বক্ষব্যাধিতে আক্রান্তরা। বাধ্য হয়ে এক্স রে করাতে রোগীদের যেতে হয় পাশের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তবে সপ্তাহের বেশি সময় ধরে ফিল্মের সরবরাহ না থাকায় সেখানেও হচ্ছে না এক্স রে। বাধ্য হয়ে বাইরে থেকেই এক্স রে করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের। অন্যদিকে বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এক্স রে মেশিন দীর্ঘদিন ধরে বিকল থাকার বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হলেও মেলেনি সমাধান। আমার বুকের সমস্যা, আমি বক্ষব্যাধি ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার আমাকে এক্স রে দিছে। এক্স রেটা আমি হাসপাতালে করাতে পারিনি, আমি বাইরের থেকে বেশি টাকা দিয়ে করানো লাগবে। এক্স রে নাই, এক্স রে ফিল্ম নাই, তো ফিল্ম না থাকার বিধায় আমাদের এটা বাইরে থেকে করা লাগছে, বেশি টাকা দিয়ে করতে হয়েছে। এর ভিতরে আবার একটা হয়রানির শিকার। সদর হাসপাতালে যদি এরকম সুযোগ সুবিধা না থাকে তাহলে তো এটা আমাদের জন্য খুবই খারাপ একটা অবস্থা আর কি। কিন্তু আমার থেকেও যারা খারাপ অবস্থা তারা তো অসহনীয় পর্যায়ে আছে, কিন্তু হাসপাতালে এই বেহাল দশা দেখার মতো কেউ নেই। হাসপাতালে যেই সরঞ্জাম প্রয়োজন, তাহলে সরঞ্জামগুলো কোথায়? এগুলা সরকারি হসপিটালে কোনো প্রকার, বিশেষ করে বেশিরভাগ সুযোগ সুবিধাই নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি, ওনারাও আশ্বাস দিয়েছেন এবং প্রতিনিধি দল এসে ইতিমধ্যে আমি এখানে যোগদান করার পর 2 দফায় এসে ওনারা দেখে গিয়েছেন এবং ওনারাও চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আসলে এটা ওনারা এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটা ভালো সমাধান এটা এখনো দিতে পারেনি। এক্স রে ফিল্মের ক্রয় শেষ হলেই সংকট সমাধান হবে জানিয়েছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। এক্স রে ফিল্মের স্বল্পতার কারণে আসলে আমাদের মাঝে মাঝেই বিড়ম্বনায় পড়তে হয় এবং মাঝে মাঝে এক্স রে কার্যক্রম আমাদের বন্ধ রাখতে হয়। যখন এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে তখনই আমরা এক্স রেটা পুরো উদ্যমে চালু করতে পারবো বলে আশা করি। বক্ষব্যাধি ও 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। এর মধ্যে এক্স রের প্রয়োজন হয় 50 থেকে 60 জনের। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে বেড়েছে আবহাওয়া পরিবর্তনজনিত রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে রোগী বেড়েছে কয়েক গুণ। সকাল পর্যন্ত ভর্তি হয়েছে 215 জন শিশু। এদের মধ্যে ডায়রিয়ায় 42 জন ও নিউমোনিয়ায় আক্রান্ত 86 জন। বাকিরা অন্যান্য রোগে আক্রান্ত। জেলার 5টি উপজেলা সহ পাশের জেলা পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুরের কিছু অংশের রোগী ভর্তি হওয়ায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ স্বজনদের। আমরা সাধারণ মানুষ, যে টাকা পয়সা আমাদের কম, এখানে কম চিকিৎসায় রোগী ভালো হবে, কিন্তু আমরা পাই না। নোংরামে থেকে তো রুগী ভালো হবে না। আমরা নাইট ডিউটি করলাম 2 জন সিস্টার, আমাদের রুগী টোটাল আছে 215টা। এতে আমাদের প্রতিটা রুগীর কাছে যাওয়া এবং সেবা দেওয়া খুব কঠিনকর অবস্থা। পর্যটন নগরী কুয়াকাটার উন্নয়নে 1.5 যুগ আগে মহাপরিকল্পনা পাশ কাটিয়ে বহুতল ভবন, হোটেল, রিসোর্ট ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে নান্দনিকতা হারাচ্ছে প্রকৃতি। সংশ্লিষ্টরা জানান, দ্রুত পদক্ষেপ না নিলে হারিয়ে যেতে পারে সাগর পর্যটনের বিশাল সম্ভাবনা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব বেদা। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীর কুয়াকাটা এক স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের অনন্য সুযোগ এ সৈকতকে দিয়েছে ভিন্নতা। পদ্মা সেতু চালুর পর বেড়েছে পর্যটকের চাপ, বেড়েছে বিনিয়োগও। তবে সৈকতের আশপাশে অনুমোদনহীনভাবে একের পর এক হোটেল, মোটেল ও বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে নষ্ট হচ্ছে সৌন্দর্য, সৃষ্টি হচ্ছে নানামুখী সমস্যা। এভাবে চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে উপকূলীয় পরিবেশ, হারাবে পর্যটন কেন্দ্রের স্বকীয়তা। যে যার মতো করে এই হোটেলগুলো তৈরি করছে, এতে হচ্ছে কি কুয়াকাটা সৌন্দর্য নষ্ট হচ্ছে। মাঝখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, যেখানে সেখানে পানি জমা থাকে, পানিতে ব্যাগগুলো ভিজে পিছলা হয়ে যাচ্ছে, যার ফলে মানুষজন পড়ে পিছলাই খারাপ অবস্থা। আমরা চাই কুয়াকাটা যেন সমুদ্র সৈকত মানুষ এসে সুন্দরভাবে ঘুরতে পারে। কুয়াকাটাকে পরিবেশসম্মত ও টেকসই পর্যটন নগরীতে রূপ দিতে 2008 সাল থেকে বিভিন্ন ধাপে প্রণয়ন করা হয় উন্নয়নের মাস্টার প্ল্যান। 2012 সালে স্থাপনা নির্মাণ ও জমি ক্রয় বিক্রয়ে বিভাগীয় কমিশনারের অনুমোদন বাধ্যতামূলক করা হয়। সবশেষ 2024 সালের 29 আগস্ট মাস্টার প্ল্যানের গেজেট প্রকাশ করা হয়। এতে জোনিং, ভবনের উচ্চতা নির্ধারণ, পরিবেশগত ছাড়পত্র, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা হয়। অভিযোগ, মানা হচ্ছে না,
মাস্টার প্ল্যান। এখন পর্যন্ত অধিকাংশই হোটেলে অনুমোদন নাই। সরকারি একটা নিবন্ধন নেওয়া একান্ত প্রয়োজন। আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত যেন বাস্তবায়ন হয় কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে দীর্ঘসূত্রিতা ও জটিলতা। এতে পরিকল্পিত উন্নয়নের বদলে বাড়ছে ভোগান্তি। সবগুলো অনুমোদন একটা অফিসে পেতে পারি, তাহলে এটা আমাদের ভোগান্তি হয়তো বা অনেকটাই কমবে। মাসের পর মাস, বছর পর বছর যদি ঘুরতে হয়, তো সে তো বসে থাকার কথা না। সবাই পর্যায়ে সে কিন্তু চাইবে যে দ্রুত সেখানে বিনিয়োগ করার জন্য। জেলা প্রশাসনের দাবি, অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে আমরা কাজ করি। এরকম বিষয় যদি আমাদের বিষয়ের সামনে উন্মোচিত বা উদ্ঘাটিত হয়, অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এই ক্ষেত্রে। 1998 সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ পর্যন্ত 4 ধাপে পরিণত হয় মাস্টার প্ল্যান। এর কোনোটি আলোর মুখ দেখেনি। 29 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের পর্যটন নগরী ঘিরে দেশের পর্যটন শিল্পে রয়েছে বিশাল সম্ভাবনা। কিন্তু মাস্টার প্ল্যানের আলোকে এখনই যদি পরিকল্পিতভাবে শহরটিকে সাজানো না যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে মুখ থুবড়ে পড়তে পারে পর্যটন কেন্দ্রটির। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রকল্প ব্যয় প্রায় 1.5 কোটি টাকা। মেয়াদ শেষ হয়েছে আরও 1 বছর আগে, কিন্তু ময়লা আবর্জনা রয়ে গেছে ঠিক আগের মতোই। 7টি খালের মধ্যে কাজ হয়েছে মাত্র 6টির, তাও আংশিক। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের যোগসাজশে হয়েছে প্রকল্পের অর্থ লোপাট। পলাশ রায়ের তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। বছরের পর বছর খাল খনন না করায় দুর্ভোগ, ময়লা আবর্জনা আর দুর্গন্ধে নাকাল ঝালকাঠি পৌর শহরবাসী। দুর্ভোগ লাঘবে স্থানীয় পৌরসভা নিজস্ব অর্থায়নে 2024 সালের 28 আগস্ট 7টি খালে খনন শুরু করে। 1,33,377 টাকা প্রকল্প ব্যয়ে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স কাজ পায়। দরপত্র অনুযায়ী খনন কাজের মেয়াদ শেষ হয় 2025 সালের 19 ফেব্রুয়ারি। 7টি খালের মধ্যে কাজ হয়েছে মাত্র 6টির, তাও আংশিক। খাল খননের দৃশ্য যেন কাগজ কলমেই বন্দী। এলাকাবাসীর অভিযোগ, শহরের 2-1টি খালে নামমাত্র খনন দেখিয়ে প্রকল্পের অর্থ লোপাট হয়েছে। এতে দখল দূষণ আগের মতোই আছে। খালটা কাটছে কত 4-5 মাসের তো মনে হয় না, এখন বুঝল এর মধ্যে খালটা ভরে গেছে। গাছ হয়ে রয়েছে, ওই ময়লা পড়িয়ে রয়েছে, পানি নামেও না ওঠেও না। পৌর কর্তৃপক্ষ এবং এই যে পৌর প্রশাসক যিনি উনি দায়িত্বে আছেন, মহা লুটপাটের একটা বাণিজ্য হয়েছে এই ঝালকাঠি খাল খননের বিষয়গুলো নিয়ে। ঠিকাদারের দাবি, গত 50 বছরেও খালগুলো খনন হয়নি। এতে নানা সীমাবদ্ধতার মধ্যে খাল খননের কাজ করতে হয়েছে তাদের। এমনকি পৌরসভা এখনও অর্ধেকের বেশি বিল পরিশোধ করছে না বলে অভিযোগ ঠিকাদারের। শহরের ভিতরে ময়লা খাল 50 বছর এই খাল কাটা হয়নি। এই খালগুলো কেটে দিতে ভরাট করা খালগুলো এরকম অবস্থায় কোনো জায়গায় আমাদের জীবনে কাজ করে নেই। তবে পৌর কর্তৃপক্ষ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, শিগগিরই খালগুলোর বাকি কাজ শেষ করা হবে। আমরা আশা করতে পারি যে আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এই খাল হস্তান্তর করে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি করার চেষ্টা করবো আর কি। ঝালকাঠি পৌরসভায় 50,000 বাসিন্দা রয়েছে, আর এই 7টি খালের আশপাশে অন্তত 20,000 মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। যশোরে অবৈধভাবে মজুত করা প্রায় 6,000 লিটার জ্বালানি তেল উদ্ধার হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট তৈরি করছে এক ব্যবসায়ী, এমন খবর পায় জেলা প্রশাসন। রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌগাছা উপজেলার সলুয়া বাজারে অভিযান চালায়। এ সময় উদ্ধার হয় 5,600 লিটার ডিজেল, 242 লিটার পেট্রোল ও 38 লিটার অকটেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী নিজামুদ্দিনকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় মজুদ করা ডিজেল, পেট্রোল ও অকটেন। অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয় আশ্রমে মাছ ধরা নিষেধাজ্ঞা চললেও বরিশালের চিত্র ভিন্ন। কাগজে কলমে নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে নেই প্রতিফলন। বাজারে দেদারসে বিক্রি হচ্ছে জাটকা। জেলেদের অভিযোগ, সরকারের বরাদ্দের চাল এখনো পাননি তারা, তাই বাধ্য হয়ে নামছেন নদীতে। আর মৎস্য বিভাগ বলছে জেলেদের জন্য বিশেষ বরাদ্দ মিলবে ঈদের পর। অপূর্ব অপূর্ব রিপোর্ট। 28,000 টাকা, 28,000, 28,000, 28,000। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এভাবেই প্রকাশ্যে বরিশালের বাজারে বিক্রি হচ্ছে জাটকা।
পহেলা মার্চ থেকে ইলিশ রক্ষায় শুরু হওয়া 2 মাসের কঠোর নিষেধাজ্ঞা যেন কেবল নথিপত্রে সীমাবদ্ধ। অবাধে মাছ শিকারে গোটা বাজার ছেয়েছে জাটকায়। রমজানে চাহিদা থাকায় এসব মাছের দামও আকাশ ছোঁয়া। কোনো জায়গায় মাছ ধরা বন্ধ নয়, সবাই মাছ ধরে, সব জায়গায় মাছ ধরে। প্রশাসন আয় জায়গা আবার প্রশাসন জায়গায় ঠিকই মাছ সব সময় ধরে। 2 মাস অভিযান হতো, ব্যবসায়ীতে আমরা যারা আছি আর হয়রানি। 2-1 কেজি মাছ হয়, কি করবে? জালে বাঁধবে, 5টার সাথে 1টা বাজে, তখন ওই মাছটা কি করবে? তারা এখন নিয়ে আসে বড় মাছের সাথে। অভিযানের এরিয়ার বাইরের যে নদীটা, এইটার মাছটা আমরা এখন মাপতে আছি। বরিশাল, পটুয়াখালী ও ভোলার বিভিন্ন নদীর বাঁকে বাঁকে ইলিশের অভয়ারণ্য, মাছের অবাধ বিচরণ। অথচ নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই এখানে জাটকা নিধনে মেতেছেন অনেক জেলেরা। তাদের অভিযোগ, পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে মাছ ধরছেন তারা। সরকারের বরাদ্দের চাল না পাওয়ার ক্ষোভ তাদের। এই যে গুড়ারা যে ইতাইতে আছে যে পয় পোশাক দেবো, হ্যাঁ তো আমাকে সম্বল নাই। সরকার চাল দেয় হ্যাঁ ঈদের পর সরকার দেবে না। আমাদের কোনো টাকা পয়সা নাই। সরকার যদি এই ঈদের আগে চাল দুগা দিতে অবরোধ দেয়, তা আমরা মোটামুটি চলতে পারতাম। অবরোধ দিলে মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে চলবে? 2 মাস অভিযান দিবে, এতদিন মাছ ছিল না, বড় মাছ। এখন কিছুটা বড় মাছ নদীতে আসছে, এখন আমরা ধরবার জন্য আসছি। ঠিক আছে, চাল দিলেও মনে করেন এই চাল আমার কাছে পৌঁছে না। 80 কেজি করে চাল দেয় জানলে নামের, আমরা কত জুলুম 15-20 কেজি চাল পাই। কার্ডের একটা টোকন দিছে, স্লিপ দিছে, কিন্তু চাল দেয় না। মৎস্য অধিদপ্তর বলছে, লোকবল সংকটে নিষেধাজ্ঞা বাস্তবায়ন শতভাগ তদারকি করা সম্ভব হচ্ছে না। জেলেদের জন্য বিশেষ বরাদ্দ মিলবে ঈদের পর। প্রথমবারের মতো সহায়তা বাবদ চালের সঙ্গে দেয়া হবে আটা, তেল, লবণ, চিনি ও ডাল। ভিজিএফ কিন্তু বিতরণ শুরু হয়ে গিয়েছে, বরাদ্দ চলে এসছে, ভিজিএফ বিতরণ চলে। আর স্পেশাল যে একটা সাহায্য আছে সেটা খুব শীঘ্রই শুরু হবে, হয়তো ঈদের পরপরই শুরু হয়ে যাবে। বছরের মার্চ ও এপ্রিলে বরিশাল বিভাগের 312 কিলোমিটার ইলিশ অভয়াশ্রম এলাকায় মাছ শিকার কঠোর নিষেধাজ্ঞা থাকে। এখানে জেলে আছেন প্রায় লক্ষাধিক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কৃষক এবং পাইকারদের দর কষাকষিতে জমজমাট মানিকগঞ্জের সাটুরিয়ার সবজির হাটে। বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। ইউসুফ, এই যে চারদিকে এটা কুয়াশায় ঘেরাটা পল্লী হাটে সাটুরিয়ার কিন্তু জমজমাটে বেচা কিনাটা হচ্ছে। এখন লাউ, শিম, বেগুন, শশা সহ নানা ধরনের যে সবজিগুলোতে কিন্তু সরবরাহ বাড়ায়। প্রতি কেজিতে এখানে দাম কমেছে 8 থেকে 10 টাকা পর্যন্ত সপ্তাহ ব্যবধান। এটা আমরা এখানে দেখছি যেটা একদম ভোরে থেকেই এখানে জমজমাটে বেচা কিনাটা। তবে এখানে বেগুনটা সবচাইতে বেশি বেচা কিনা হচ্ছে এবং সরবরাহটাও বেশ। এই মুহূর্তে 12 থেকে 15 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এটা পাইকারি সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। শশা এখানে বেচা কেনা হচ্ছে প্রতি কেজিতে পাইকারিতে 22 থেকে 25 টাকার মধ্যে দাম কমেছে 8 থেকে 10 টাকা প্রতি কেজিতে। লাউ এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা প্রতি পিচ। আকার ও প্রকার ভেদে এর দাম কম বেশি হচ্ছে। প্রতি পিচে সপ্তাহ ব্যবধানে 2 থেকে 3 টাকা কমেছে। টমেটো এখানে বিক্রি হচ্ছে 17 থেকে 18 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। শিম এখানে বেচে কেনা হচ্ছে 8 থেকে 9 টাকা প্রতি কেজি। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। কাঁচা পেঁপে যেটা কাজ করে রান্নায় বা সবজি হিসাবে এখানে বেচা কেনা হচ্ছে, সেটা প্রতি কেজি বিক্রি হচ্ছে এখানে 18 থেকে 20 টাকা। সপ্তাহ ব্যবধানে দাম স্থিতিশীল রয়েছে। পাতাকপি প্রতি পিচ বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা। আকার প্রকার ভেদে কম বেশি রয়েছে, এটাও কিন্তু দাম কমেছে 2 থেকে 2 টাকা। এবং কিন্তু বেগুন আপনারা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু এই হাটে কিন্তু আটি হিসাবে বেচা কেনা হচ্ছে বিভিন্ন ধরনের শাক। এখানে বেচা কেনা হচ্ছে লাল শাক, ডাটা শাক, লাউ শাক, পাট শাক, ধনিয়ার পাতা সহ বিভিন্ন ধরনের টমেটো রয়েছে। আপনারা যেটা দেখছেন এই হাটটি কিন্তু একদম ভোরে রেখেছে এবং এই ভোর থেকে এটা এখন বেচা কিনা অর্থাৎ সরবরাহটাও বেশ রয়েছে।
সরবরাহ থাকায় কিন্তু সপ্তাহ ব্যবধানে আগেই বলেছি দরটা কমেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কৃষকরা আসছে তাদের ছোট ছোট ভ্যানে করে যে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এবং বেচা বিক্রি করে কিন্তু আবার চলে যাচ্ছে। কেউ কেউ দীর্ঘ সময়টা আসলে খরিদ্দার বা পাইকার না পেয়ে কিন্তু বসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বেশ শশা এবং শিমের যে সরবরাহটা তা কিন্তু লক্ষ্য করছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের লাউ, শিম এবং কি টমেটো তো রয়েছেই। বলা যায় মানিকগঞ্জের ভিতরে কিন্তু একদম ঢাকার সবজির জন্য আশপাশ জেলার জন্য যে খ্যাতিনামা যে হাটটি আমরা রয়েছি, এটা মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী হাট। এখানে কিন্তু শুধু কিন্তু যারা 10টি 15টি করে এখানে কিন্তু লাউ এবং শিম এবং বিভিন্ন ধরনের সবজি নিয়ে এখানে সরাসরি বিষমুক্ত সবজি কৃষকরা নিয়ে এসেছে এবং সেটা বেচা কিনা করছে। বলা চলে যে এখানে প্রতিদিন কিন্তু 8 থেকে 10 লাখ, কখনো কখনো কিন্তু 12 থেকে 14 লাখ পর্যন্ত প্রতিদিন এখানে সবজি বেচা কিনা হয়। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লী হাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জের সাটুরিয়ায়। রাঙামাটিতে খোলা বাজারে স্বল্প মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। রোববার সকালে শহরের বিভিন্ন ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে চাল ও আটা সরবরাহ করা হয়। জনপ্রতি চাল দেয়া হয় 5 কেজি করে। প্রতিদিন বিতরণ করা হয় 1000 কেজি চাল। সপ্তাহে 3 থেকে 4 দিন চলে এই কার্যক্রম। স্বল্প মূল্যে এসব পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসের কাছে স্মারকলিপি দুটি তুলে দেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের সদস্যরা। এ সময় মানবিক সংকটের কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষক। সংগঠনের সদস্যরা জানান, অসম নীতিমালা ও প্রশাসনিক জটিলতার কারণে স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হতে পারেনি। এতে মানবিক সংকটে দিন পার করছে শিক্ষক কর্মচারীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। নানা আয়োজনে সারা দেশে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। রোববার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন করে ওয়েলফেয়ার এফোর্টস নামে একটি সংগঠন। এতে ব্যানার, ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে রিকশা র্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এছাড়া রাজশাহী সহ অন্যান্য জেলাতেও বর্ণিল আয়োজনে পালন করা হয় নারী দিবস। আবার ইরানের যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধ নিয়ে টানাপোড়েনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মধ্যপ্রাচ্যে দেশ দুটির সামরিক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গণমাধ্যম বলছে, ব্রিটিশ সামরিক ঘাঁটি কিভাবে ব্যবহার করা হতে পারে সেই বিষয়টিও উঠে এসেছে। ইরানের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জানিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ওয়াশিংটন লন্ডনের বিশেষ সম্পর্ক আগের মতো বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে ফোনালাপের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন কিয়ার স্টারমার ও ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক অংশীদারিদের সম্মিলিত আত্মরক্ষার ক্ষেত্রে ব্রিটিশ সামরিক ঘাঁটি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানি বাহিনীর হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি সমবেদনা জানান স্টারমার। ভবিষ্যতেও দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
ইরানের সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে চীন। বেজিং বলছে, বাইরের শক্তি দিয়ে শাসন ব্যবস্থা বদলানোর পরিকল্পনা ইরানি জনগণের সমর্থন পাবে না, বরং মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠবে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশগুলোকে দ্রুত সংলাপে ফেরার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতে এবার সরব চীন। ইরানের সরকার পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দেশটি। বেজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইরানে তথাকথিত কালার রেভলিউশন বা সরকার পরিবর্তনের ষড়যন্ত্র জনসমর্থন পাবে না। তিনি আরও বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়ে ওয়াং ই বলেন, ইরান সহ সব দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি। সংঘাত আরও বিস্তৃত হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে সব ধরনের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। সব পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে ওয়াং ই বলেন, সংলাপের মাধ্যমেই মতপার্থক্য দূর করে যৌথ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এদিকে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি গোপন প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের সামরিক অভিযান চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতা কাঠামো ভেঙে ফেলা সহজ হবে না, যা ইরানের নেতৃত্ব সরানোর মার্কিন দাবিকেও প্রশ্নের মুখে ফেলেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত 10 জন নিহত ও 16 জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো। এদিকে পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। 170টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ সেনারা। স্থানীয় সময় রোববার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে শিশুসহ হতাহত হন অনেকে। ইউক্রেনের দাবি, এই হামলায় প্রথমবারের মতো নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসদেলিয়ে 30 ব্যবহার করে মস্কো। সাবসনিক এই এয়ার লঞ্চ ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1500 কিলোমিটার এবং এতে উন্নত স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি রয়েছে বলে দাবি কিয়েভের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া 29টি ক্ষেপণাস্ত্র ও প্রায় 480টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। কিয়েভ সহ দেশের মধ্যাঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় এবং অন্তত 7টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ বাহিনীর লাগাতার হামলায় মারাত্মক জ্বালানি সংকটে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চল, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এদিকে রাশিয়ায় পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনও। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মাত্র 4 ঘন্টায় রাশিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে 170টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে 2টি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নারী দিবসে কলকাতার কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে রাজপথে প্রতিবাদে সামিল হলেন রাজধানীর কয়েকশো নারী। ওই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল সরকারের একজন মন্ত্রী। পরে একইভাবে কেন্দ্রীয় সরকারের ধর্মীয় বিভাজনের নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতায় অনশনরত তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এবার কলকাতায় আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন ভিন্ন প্রেক্ষাপটে হওয়ার নজির করল। কলকাতায় কয়েকজন নারী কালো পোশাক পরে হাতে থালাবাটি খুন্তি নিয়ে রাজপথে নেমে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গ নিয়ে মোদী সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা ভোটের আগে চলমান ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার ত্রুটি এবং নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের শীর্ষ মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে সামিল হন তারা। অনশন মঞ্চে তৃতীয় দিনের মতো বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হিন্দু মুসলিম বলে দেশ ভাগ হয়েছিল যখন, তখন আপনারা কার পক্ষে ছিলেন? বিজেপিকে মানসিকভাবে অসুস্থ বলেও কটাক্ষ করেন মমতা। আমি শুনেছি বিজেপি একটা বিচ্ছিরি প্রচার করছেন, ওরা চিরকালই নেগেটিভ এন্ড ন্যারেটিভ। বলা হচ্ছে আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি।
এরা আছে স্বাধীনতার সময় থেকে। আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। যাদের কিছু বলার থাকে না তারা উল্টো পাল্টা বলে। এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে। প্রধানমন্ত্রী জি মহামান্য রাষ্ট্রপতিকে কোনো অসম্মান করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কেন ওইরকম একটি চেয়ার, ওইরকম একটি পদকে নিয়ে পলিটিক্স করছেন ভারতীয় জনতা পার্টি? এদিকে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল, সেই বিজেপি সরকারের বিভিন্ন সমীক্ষাতেই পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা, নারীদের জন্য দেশের অন্যতম নিরাপদ শহর হিসেবে প্রায় প্রতি বছরই শীর্ষস্থানে উঠে আসে। যদিও এ রাজ্যেই আরজিকর কাণ্ডের মতো ভয়াবহ নারী নির্যাতন ও হত্যার ঘটনাও দেশ বিদেশে সংবাদ শিরোনামে জায়গা পেয়েছে। খুব যে বিরাট কিছু আমরা নিরাপত্তা পাচ্ছি সেরকম কিন্তু নয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে, যুব সাথী করেছে, মানে অনেক কন্যাশ্রী, আমার মেয়ে আছে সে কন্যাশ্রীর টাকাও পাচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক নারী দিবসকেও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কৌশলে ব্যবহার করল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সুব্রত আচার্য, সমসংবাদ, কলকাতা। এবারে খেলার খবর। ইতিহাসের প্রথম দল হিসেবে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ভারত। স্যামসন, বুমরাহ, ভেলকিতে টিম ইন্ডিয়ার সামনে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ 96 রানে হেরেছে ব্ল্যাক ক্যাপস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের দেয়া 256 রানের টার্গেটে 159 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। 4 উইকেট নিয়ে ফাইনাল সেরা জসপ্রীত বুমরাহ ফাইনালে 89 রান সহ 3 ম্যাচে 321 রান করে ম্যান অব দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন। এবার আর কোনো হৃদয় ভাঙার গল্প নয়, ঘরের মাঠই অনন্য ইতিহাস ভারতের। ফাইনালে একক আধিপত্য, সঙ্গে বিশ্বের প্রথম স্বাগতিক দল হিসেবে টি-20 বিশ্বকাপের ট্রফি জয় টিম ইন্ডিয়ার। আইসিসি ইভেন্টে আরও একবার হতাশা সঙ্গী হলো নিউজিল্যান্ডের। আহমেদাবাদের 1,32,000 ধারণ ক্ষমতার নরেন্দ্র মোদী স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ক্রিকেট থেকে বলিউড, ভারতের সব অঙ্গনের তারকারাই হাজির ঐতিহাসিক এই ফাইনালে। সবকিছুই পক্ষে, তবুও মনে ভয়। বারবার ঘুরে ফিরে আসছিল 2023 বিশ্বকাপ ফাইনাল হারের স্মৃতি। কিন্তু ব্ল্যাক ক্যাপদের কোনো সুযোগই দিল না মেন ইন ব্লু। শুরু থেকেই ভুলে ভরা নিউজিল্যান্ড। ব্যাটিং স্বর্গে তাদের সিদ্ধান্তকে প্রথমেই ভুল প্রমাণ করল ভারত। টস হারের পর ব্যাটিং পাওয়াটা তাদের জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়। রীতিমতো তাণ্ডব শুরু করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। আহমেদাবাদে নিজেদের দর্শকদের একের পর এক 4 ছক্কার উল্লাসে মাতিয়ে 18 বলে 50 করে বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে দ্রুততম 50 রেকর্ড নিজের নামে লেখান অভিষেক। স্যামসন অভিষেক জাদুতে পাওয়ার প্লেতেই ভারতের রান 92। তবে অভিষেককে 52 রানেই ফিরিয়ে দেন রচিন রবীন্দ্র, যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ঈশান কিষান যেন আরও ভয়ানক। স্যামসনও শুরু করেন আগ্রাসী ব্যাটিং। 7 ওভার 2 বলেই 100 রানের গন্ডি পার করে ভারত। 50 তুলে নেন স্যামসনও। দুজনের 48 বলে 105 রানের পার্টনারশিপের বড় পুঁজি যোগ হয় ভারতের স্কোরবোর্ডে। পরে দলীয় 203 রানে ব্যক্তিগত 89 রান করে ফিরে যান স্যামসন। 2 রানের ব্যবধানে 25 বলে 54 করা ঈশান কিষান নিশামের শিকার। এরপর রানের গতি কিছুটা স্লো হলেও শেষ দিকে সেটা পুষিয়ে নেন শিবাম দুবে। তার 8 বলে 26 রান 255 রানের সংগ্রহ এনে দেয় ভারতকে। জবাবে এদিন আর নিজের ভেলকি দেখাতে পারেননি ওপেনার ফিন অ্যালেন। অক্ষর 9 রানেই থামিয়ে দেন তাকে। টিম শেফার্ড অবশ্য কিছুক্ষণ চেষ্টা করে গেছেন, কিন্তু রচিন, ফিলিপস, চ্যাপম্যান 2 অঙ্কের স্কোরই স্পর্শ করতে পারেননি। 26 বলে 52 করে ফিরতে হয় শেফার্ডকেও। পরে ডেরেল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনারের 52 রানের পার্টনারশিপ হারের ব্যবধানটাই কমিয়েছে। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ 96 রানের জয় তুলে নেয় ভারত। আর 2019 থেকে গেল 7 বছরে 4 আইসিসি ইভেন্টের ফাইনাল হারের স্বাদ পেল ব্ল্যাক ক্যাপস। ম্যাচে সর্বোচ্চ 4 উইকেট নেন বুমরাহ আর 3 উইকেট শিকার অক্ষরের। ফাইনালে ম্যাচ সেরাও বুমরাহ। আর বিশ্বের প্রথম দল হিসেবে টানা 2 টি-20 বিশ্বকাপ শিরোপা ও সব মিলিয়ে 3য় শিরোপা জয় উদযাপন করে টিম ইন্ডিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। ফুটবল প্রসঙ্গ। নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় সেরা 2 দলের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে শুধু বড় জয় পেলেই চলবে না, লাল সবুজের অপেক্ষা করতে হবে বাকি দলগুলোর ফলাফলের জন্য।
তবে সমীকরণের মারপ্যাচে না গিয়ে ফুটবলারদের কাছে সেরা পারফরম্যান্স চান কোচ পিটার বাটলার। ইতিহাস গড়তে চান অধিনায়ক আফ্রিদাও। পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল 3টায়। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। দেশের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নারী ফুটবলাররা। আন্তর্জাতিক নারী দিবসেও নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল জয়িতারা। নারী এশিয়ান কাপে প্রথম ম্যাচে চীন, পরের ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে হেরে ব্যাকফুটে বাংলাদেশ। তবে হারলেও আসরে ফুটবলারদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেক। নতুন ইতিহাসের খোঁজে সিডনি থেকে পার্থে লাল সবুজ। উজবেকিস্তানকে হারাতে পারলে এশিয়ান কাপে নারী পুরুষ যে কোনো ফুটবলে মিলবে প্রথম জয়ের স্বাদ। স্বপ্ন বাস্তবায়নে পার্থ রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে নামবে আফিদারা। 2015 সালে এই মাঠেই এশিয়ান কাপে খেলে গেছে জামাল ভুঁইয়ারা। সে মাঠেই উজবেকিস্তান বধের ছক কষছেন কোচ। কখনো রসিক, কখনো আবার দার্শনিকের মতো কথা বলা বাটলার জানিয়ে দিলেন তার কাছে জয় পরাজয় মুখ্য নয়, মেয়েদের পারফরমেন্সের উন্নতিতেই চোখ রাখছেন তিনি। এশিয়ান কাপের জন্য আমরা কতটা প্রস্তুতি নিয়ে এসেছিলাম এটা সবাই জানে। আমাদের ফুটবলাররা ডে বাই ডে উন্নতি করেছে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, ওদের কাছে সেরাটা চাই আমি। মাঠে ওরা ভালো ফুটবল খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষে আসতে পারে। উজবেকিস্তান ভালো দল, আমাদের সতর্ক থাকতে হবে। শেষ ম্যাচে রক্ষণে সেরাটা দিতে পারেননি অধিনায়ক আফিদা। তার ভুলে গোল হজম। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ে অগ্নিকোপ তেহরান। সৌদিতে বাংলাদেশি সহ নিহত 2। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোস্তফা টিকবে না বেশি দিন, হুঁশিয়ারি ট্রাম্পের। ঈদের আগে সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা। 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা মিলবে উৎসব ভাতাও। দুইজনে কাজ করি আর দুইজনে বসে থাকে, কষ্টে চলা হয় আর কি। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ হয়ে চলে জায়গা, আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। করেল বস্তিবাসীর জীবন যুদ্ধে নতুন আশা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী উদ্যোগ বলছেন বিশ্লেষক। সুফল নিশ্চিতে বিতরণের স্বচ্ছতায় জোর। ভারতে আত্মগোপনে রক্ষা হলো না ওসমান হাদির খুনিদের। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যে পশ্চিমবঙ্গে গ্রেফতার ফয়সাল ও আলমগীর। হস্তান্তর প্রক্রিয়া শুরু। এবং বাড়ি থেকে শুরু করে গরুর খামার, উত্তরার দিয়াবাড়ি লেকের দুপাশে কয়েক কিলোমিটার অবৈধ স্থাপনা। উচ্ছেদ হতে না হতে ফের দখল, শিগগিরই অভিযানের হুঁশিয়ারি। এ ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ রোজা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।